দীপ্ত টিভির অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য বিষয়ক টক শো বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে ব্যবসায়িক বিনিয়োগের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের পরিচালক জনাব মির্জা ফায়াজ হোসেন, আছেন আমাদের সাথে সায়াম ফ্যাশনসের পরিচালক এবং বাইলার প্রেসিডেন্ট জনাব আবরার হোসেন সাইম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব মির্জা ফায়াজ হোসেনের কাছে আসতে চাই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটা বড় রকমের আলোচনায় ছিল যে বিনিয়োগ সামিট হয়ে গেল, আমরা দেশি বিদেশি বিশেষত বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু একটি প্রশ্ন বারবার উঠে এসেছে, সেটি হচ্ছে আমাদের যে চলমান ব্যবসায়িক পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক বাস্তবতা রয়েছে, বৈশ্বিক যে প্রেক্ষাপটে সব কিছু মিলিয়ে বাংলাদেশ আসলে বিনিয়োগের জন্য কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে যেটি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে, কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে হয়তো অন্যভাবে অন্যরকম ভাবনার প্রয়োজন রয়েছে। আপনার মূল্যায়নটা শুনতে চাই। থ্যাংক ইউ মামুন ভাই। আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের এখন কারেন্ট যে পলিটিক্যাল সিচুয়েশন, ওটার প্রেক্ষাপটে যদি আমি বলি, আমাদের আসলে কোনো যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে কোনো কান্ট্রিতে, তাহলে যে কোনো বিনিয়োগকারী চিন্তা করবে যে এই মুহূর্তে আসলে এখানে বিনিয়োগ করা উচিত কি উচিত না। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এটা মানা হয়, এটা নর্মাল একটা জিনিস। তো আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস উনি চেষ্টা করেছেন যে আসলে আমাদের ইকোনমিটাকে স্টেবিলাইজ করে এই আশিক ভাইয়ের থ্রুতে, বিডার থ্রুতে একটা যে সামিট করলেন, আমার মনে হয় এটা কিছু অর্থে সফল। কারণ সামনে গিয়ে এটার রেজাল্ট দেখা কিন্তু এখনও বাকি আছে, কিন্তু আমরা যতটুকু চোখে দেখেছি আর যতটুকু আমরা নিউজে পড়েছি অথবা শুনেছি, ওই দিক থেকে আমার মনে হয় যে সামিটটা সফল ছিল, কিন্তু ওটা পরে যে রেজাল্টটা ওটা আমাদের এখনও দেখা বাকি আছে। আর সামনে এগোতে যদি আমরা থাকি, এই কারেন্ট প্রেক্ষাপটে আমাদের আসলে বেশ কিছু প্রবলেমস আছে যেগুলি সরকারের আসলে অ্যাড্রেস করতে হবে। যে কোনো বিনিয়োগকারী দেখবে যে আমাদের আসলে এখানে ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে নাকি। মেইনলি মনে করেন পাওয়ার, ইউটিলিটি, এই জায়গাটাতে যে আমাদের যে ঘাটতিটা, আমি নিজে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, আমাদের গ্যাস পেতে সমস্যা হয় টাইম টু টাইম। সো আমাদের যে কোনো বিনিয়োগকারী যখন আসবে এখানে, যখন ইনভেস্টমেন্টের জন্য আসবে, তখন ফার্স্টে দেখবে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের পাওয়ার, ইউটিলিটি, এই জায়গাগুলো স্টেবিলিটিটা কতটুকু আমাদেরকে, আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের সরকার এইগুলি দিকে কতটুকু হেল্প করবে। ওই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে সামনে গিয়ে দেখা যেতে পারে যে ইনশাল্লাহ যেই প্ল্যানগুলো আছে ওই মোতাবেক সামনে হয়তো বা সাকসেসফুল হওয়ার চান্সেস আছে। তার মানে আপনি বলছেন যে ইউটিলিটিস বাই সাপ্লাইজ, লজিস্টিক্সের জায়গা, কিন্তু অনেকেই যেটি বলে থাকেন যে কস্ট অফ ডুইং বিজনেস যেটি বাংলাদেশে কম্পারেটিভলি কম বেশি, আবার ইনভিজিবল কস্টিং রয়েছে, এরকম কি আসলে মানে একেবারে, আপনি তো ব্যবসার ভেতরে আছেন, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলেন। দেখেন, যখন বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসবে তখন তার মানে কি বাইরে থেকে পয়সাটা আসছে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু কারেন্ট ইন্টারেস্ট রেট, মানে আমাদের নিজেদের ব্যবসা করার জন্য কারেন্ট ইন্টারেস্ট রেট, আমাদের লোন নেওয়া ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, যে এখন 15% পর্যন্ত অলমোস্ট হিট করে যাচ্ছে, 14-15%। এটাতে আপনার কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, ভেরি হাই। কিন্তু আপনার মনে করেন বাইরে থেকে যখন ইনভেস্টমেন্টটা আসবে, ওটার সাথে আমাদের রুলস অনুযায়ী আমাদের তো একটা দেশীয় কোম্পানি সংযুক্ত থাকতে হয়। তো ওইভাবে জিনিসটা হয়তো বা সম্ভব হতে পারে, কিন্তু তারপরও আমি যেটা বলবো, আমার পার্সোনাল এটা মতামত, সেটা হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস ইজ রিয়েলি হাই ইন বাংলাদেশ রাইট নাও। আমাদের আমরা যারা এখানে এন্টারপ্রেনার্সরা যারা আছে তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট সিচুয়েশন। আবরার হোসেন সাইম, আপনার মূল্যায়নটা শুনতে চাই এবং নিশ্চয়ই এটা নিয়েও একটু কথা শুনতে চাই যে কেন এটা বেশি হচ্ছে বাংলাদেশে কস্ট অফ ডুইং বিজনেস। তাহলে কি আমরা আসলে প্রতিযোগিতামূলক বাজারে আমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকবো কিনা? থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ফার্স্ট অফ অল। কস্ট অফ ডুইং বিজনেসের সাথে আমি আগে একটু জাস্ট এইটার সাথে একটু অ্যাড করি, যে ডিসকাশনটা আমরা করছিলাম যে বিনিয়োগের সম্ভাবনাটা কেমন বাংলাদেশে, রাইট? তো বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্রে
আপনি যদি ম্যাক্রো ফ্যাক্টরস দেখেন গ্লোবালি, বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ার মধ্যেও একটা খুব অ্যাট্রাকটিভ একটা লোকেশন। আপনি ইভেন দ্য ইকোনমিক স্ট্যাটস সেইজ যে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট যদি আপনি দেখেন, সো এগুলো দেখলে কিন্তু বাইরের একটা গ্লোবাল ইনভেস্টারদের একটা ইন্টারেস্ট কিন্তু ডেভেলপড হয়েছে বাংলাদেশের প্রতি। এখন ইন্টারেস্ট ডেভেলপ হওয়ার পরে চ্যালেঞ্জেসগুলো কোথায়, যখন ইন্টারেস্টটা আসে দ্যাট ইজ নাম্বার ওয়ান। সো আমাদের কাছে এটা একটা পজিটিভ ফ্যাক্টর যে আমরা কিন্তু মানে জিওগ্রাফিক্যালি লোকেশন যেটা আছে সেটা পারফেক্ট, লোকেশন, ইকোনমিক ইন্ডিকেটার্স সব কিছু কিন্তু একটা পজিটিভ অ্যালাইনমেন্টে আছে। ওকে, ফর মেকিং ইট অ্যান ইমার্জিং, ভেরি মাচ ইমার্জিং বিজনেস প্রসপেক্ট, এই জায়গাটাতে আমরা আছি। এখন আসি ভিতরের চ্যালেঞ্জগুলোতে। ভিতরের চ্যালেঞ্জগুলো কিন্তু বিগত সময় অনেক কিছুই, হ্যাঁ, কস্ট অফ ডুইং বিজনেসে আপনার এখানে আমরা কিন্তু অনেক কিছুই হিডেন কস্ট ছিল, নট এভরিথিং ওয়াজ ভেরি ট্রান্সপারেন্ট, ইটস ভেরি ক্লিয়ার, আমরা কিন্তু এটা সবাই জানি এবং এটা কিন্তু কোনো সিক্রেট না, হ্যাঁ। বাট এই জিনিসগুলো কিন্তু অনেকখানি রিস্ট্রাকচার হচ্ছে। এই যে আজকের বাংলাদেশ, হ্যাঁ, এবং কয়েক মাস আগের, আমি বলবো এখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, হ্যাঁ। কেমন সিগনিফিকেন্ট ডিফারেন্স? এটা কিন্তু একটা বিপ্লবের প্রতিশ্রুতি, এই দেশ আবার একটা রিস্ট্রাকচারিং হচ্ছে। আমি কিছুদিন আগেও কিন্তু মিউনিকে ফেয়ারওয়্যারের একটা ইভেন্টে আই প্রেজেন্টেড দিস কেস টু, ওখানে মেজরিটি গার্মেন্টস বায়াররা ছিল ইউরোপিয়ান কাউন্সিলের, তো ইউরোপিয়ান ইউনিয়নের মেজরিটি গার্মেন্টস বায়াররা ছিল। সো এখানে আই সেড যে একটা আপনি যখন একটা জিনিসকে রিকনস্ট্রাকশন করবেন তখন কিছু ধুলা কিন্তু উড়বে, যেটা আমরা এখন হয়তো দেখছি যে বেশ কিছু আন্দোলন হচ্ছে, কিছু আনরেস্ট ক্রিয়েট হচ্ছে, তো একটা কিন্তু স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। আপনি যখন নতুন শেপে যাবেন, আপনি একটা বিল্ডিংকে যখন রিনোভেশন করবেন, ওই সময়টা কিন্তু এটা খুব সুন্দর দেখাবে না, এটা চারিপাশে ধুলা থাকবে। সো এই জিনিসটা কিন্তু সাময়িক, কিন্তু এটা রিকনস্ট্রাক্ট হয়ে আসলে কি দাঁড়াচ্ছে, ওইটার প্রসপেক্টটা কি, আই ফিল আমরা যদি ইনভেস্টারদেরকে ওইটার ক্লিয়ার পাথ দেখাতে পারি, দ্যাট ইজ ওয়্যার আমরা কিন্তু ওদের ইন্টারেস্টটাকে আনতে পারবো। আমি বিদা সামিটের কথা, ইনভেস্টমেন্টের যে সামিটটা হলো, ওখানে একটা ডেফিনেটলি ওখানে একটা অ্যাট্রাকশন ইনভেস্টারদের কাছ থেকে আসে, বাট আমি বলবো যে দ্যাট ইজ নট এনাফ, হ্যাঁ, দ্যাট ইজ নট এনাফ, বিকজ আমাদেরকে আরও ক্লোজ গ্রুপে, আরও রেগুলারলি যারা ইনভেস্টিং হাবগুলো আছে ওয়ার্ল্ডে, ফ্যামিলি অফিসেসগুলো আছে, প্রাইভেট ইকুইটি ফার্মগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে যারা এফডিআই করে, ওদেরকে bilaterally ফলো আপ করতে হবে। এই জায়গাটা আমাদের স্ট্রং না হলে আই থিঙ্ক আমরা ফলো থ্রু করতে পারবো না। ইট উইল জাস্ট বি আ পাবলিকেশন স্টান্ট, ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, এভরিথিং হচ্ছে, এক্সিকিউশন আমার মনে হয় না আমরা রেজাল্ট দেখতে পারবো। সো যত বেশি আমরা ফলো আপ করতে পারবো, আই থিঙ্ক এই আমরা ইনভেস্টমেন্ট আনতে পারবো। আমি প্রসপেক্টটা দেখছি ম্যাক্রো, আপনি যেটা বলছেন রিকনস্ট্রাকশনের জায়গা থেকে, কিন্তু এই যে রিসোর্সের কথা আমরা নানা রকমের কথা বলছি, হিউম্যান রিসোর্সের জায়গায় বাংলাদেশ কোথায় আছে? একটা দীর্ঘ সময় ধরে আমরা গণমাধ্যম বা অন্য জায়গায় বলি বাংলাদেশ সস্তা শ্রমের জায়গা, এরকম। আসলে এখানে দুটো বিষয়, একটি হচ্ছে আমি কি শ্রম পাচ্ছি কিনা, আরেকটা হচ্ছে রাইট স্কিল সেট আসলে আমাদের রয়েছে কিনা। সো আপনি দেখেন, এখানে এখন ইন্ডাস্ট্রি ওয়াইজের কথা আসবে। আপনি গার্মেন্টস এত বড় একটা ইন্ডাস্ট্রি, এর মেজর এক্সপোর্টিং ইন্ডাস্ট্রি, দেন এগ্রিকালচার ইজ আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এই জায়গাগুলোয় আপনি এন্ট্রি লেভেলে ওয়ার্কার ফোর্স কিন্তু পাচ্ছেন। এরপরে আমি পার্টিকুলারলি বলবো মিড লেভেল স্কিল বা হাই স্কিলড ওয়ার্কার্স যেগুলো, এই জায়গাটা কিন্তু আমাদের একটা এখনও মানে ব্যর্থতা রয়ে গেছে। এই জায়গাটা উই হ্যাভেন ডেভেলপ, এবং এই জায়গাটা ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমার মনে হয় প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক ট্রেনিং ফান্ড থেকে শুরু করে সব কটাকে আরও বেশি অ্যালাইন্ড হয়ে স্বচ্ছভাবে সাথে একাডেমিয়া, এই যে সমন্বয়টা, এটা করে উই হ্যাভ টু ডেভেলপ দিস। অ্যান্ড এটা মানে এমন না যে বলবো যে আমাদের ভবিষ্যতে ডেভেলপ করতে হবে, এটা ইমিডিয়েটলি করতে হবে। আপস্কিলিং ইজ আ মেজর ফ্যাক্টর, কারণ আমরা ডাইভার্সিটি, অনেক ইন্ডাস্ট্রির ইন্টারেস্ট থাকা সত্ত্বেও আপনি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে পারছেন না, বিকজ আপনি রাইট স্কিল সেট ওয়ার্কার পাচ্ছেন না। সো ওই জায়গাটাতে আমাদের দুর্বলতা আসলেই রয়েছে, এবং আই ফিল এখানে ট্রেনিংয়ের এবারের বাজেটেও আমি কিন্তু দেখলাম যে মানে ট্রেনিংয়ের যে বাজেটটা, আই ফিল এখানে এই জায়গাটাতে আরেকটু প্রয়োজন। কারণ আপনি কান্ট্রিগুলো দেখেন যারা এলডিসি গ্র্যাজুয়েশন করেছে, ওই সময়ের বাজেটের হিসাবটা দেখেন, ওই সময় কিন্তু ট্রেনিং বাজেট, স্কিল ডেভেলপমেন্টের বাজেট সিগনিফিকেন্টলি হায়ার ছিল। তার মানে এটা ডেফিনেটলি একটা দরকার আছে। ওই প্রসঙ্গটা যেহেতু এনেছেন, একটু আলোচনা করতে চাই এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। এটা নিয়ে তো দু রকমের আমরা দেখেছি। বিগত সরকারের সময়টাতে আমরা দেখলাম যে এটি নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে, আবার সাম্প্রতিক সময়টাতে বিশেষ করে ব্যবসায়ী কমিউনিটি, বিশেষ সেক্টরের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা আসলে কতটা প্রস্তুত এটা নিয়ে শঙ্কা হচ্ছে। অনেকগুলো বিশ্ববাজারের, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসে কোটার কথা বলি বা অন্যান্য জায়গায় ওষুধ শিল্পের কথা বলছে আমরা আসলে ততটা প্রস্তুত না। কীভাবে আপনাদের
সেক্টরের জায়গা থেকে কিভাবে দেখছেন এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা আসলে কি পাচ্ছি, কি হারাচ্ছি, নাকি নতুন কিছু যোগ হচ্ছে? দেখেন, এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে যখন আমরা বলবো তখন ফার্স্ট জিনিসটা হচ্ছে যে আমাদের কিছু দেওয়া ছিল, আমরা কিছু পেতাম, হ্যাঁ, ওই জিনিসটা আমরা আর পাবো না, এরকম আর কি একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা পাবো না, তো ওই সুবিধাটুকু যেটা আমরা পাবো না, ওটা একটা মনিটারি এফেক্ট আছে। মনিটারি যে বেনিফিটটা মনে করেন আমরা ওটা পেতাম, ওই মনিটারি বেনিফিটটা আমাদেরকে কোনোভাবে কিন্তু ওটা ঠিক করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে আমাদেরকে সমান সময় আমরা ডেফিসিটে কিছু চলে যাচ্ছি মাইনাস, আমাদেরকে প্লাস কোনো জায়গা থেকে করতে হবে। তো প্লাস যদি আমাদের কোনো হতে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের উইদিন দ্য ইন্ডাস্ট্রি আমরা কিন্তু পুরোপুরি একবারে এই ধাক্কাটা সহ্য করতে পারবো না। সো আমাদের গভর্নমেন্টের হেল্প লাগবে ডেফিনেটলি। সো এখানে মনে করেন বিভিন্ন খাতে আমাদের গভর্নমেন্টের দিক থেকে কিন্তু কিছু গ্র্যান্টস, কিছু আমাদের টাকা কিছু জায়গায় আমাদেরকে দিতে থাকতে হবে। সো এই যে আপস্কিলিংয়ের কথাটা আমরা যেটা বললাম, ঠিক আছে, যে এই জায়গাটায় যদি মনে করেন কিছু মনে করেন আলাদা করে ইনভেস্টমেন্টের জন্য রেখে দেওয়া হয়, প্লাস আমাদের আরও কিছু জায়গা আছে, মনে করেন আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু এখন অনেক ভালোভাবে এখন গুরুত্ব দেওয়া শুরু করতে হবে। কারণ আলটিমেটলি গিয়ে আমাদের আরও এফিশিয়েন্ট হতে হবে, আমাদের নতুন মার্কেটস বের করতে হবে, আমাদের নতুন প্রোডাক্টস বের করতে হবে। সো এইগুলির জন্য কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা উইদিন দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ যদি আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কনসেন্ট্রেশন না দিই এখন এই মুহূর্তে, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। সো চায়না যেরকম করেছিল এক সময়, যে ওরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আলাদা একটা ফান্ডিং দেওয়া হতো গভর্নমেন্টেতে, ওটা বাজেটের মধ্যেই থাকতো। তা আমাদের যদি এরকম কিছু একটা দেওয়া হয়, দ্যাট ইজ, আই এম জাস্ট স্পিকিং অ্যাবাউট ওয়ান পার্ট অফ ইট। এটার সাথে তো আরও মনে করেন বলতে থাকলে তো অনেক কিছু বলা যেতে পারে। মানে বাট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশালি আমাদের যে বেসিক টাইপ অফ প্রোডাক্ট তৈরি করে সেখান থেকে বেরিয়ে গিয়ে কি করে অন্য টাইপের এবং পাশাপাশি অন্য বাজারের, তো সেই জায়গায় সরকারের আলোচনাটা তো আমরা আসবো। কিন্তু যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, বিজিএমইএ, বিকেএমইএ বা বায়লার কথাও যদি বলি, যে অ্যাসোসিয়েশনগুলো আসলে সেখানে কাজ করছে না কেন, বা কাজ করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? আচ্ছা, সত্যি কথা বলতে বিজিএমইএ, বিকেএমইএ রিসেন্টলি ইলেকশন হলো, বিজিএমই ইলেকশন আসছে সামনে। এতদিন তো বিজিএমই অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, লাস্ট যতদিন অ্যাডমিনিস্ট্রেশনে ছিল ততদিন ইভেন বিজিএমই এর মেম্বাররাও ফিল করেছে যে আসলে বিজিএমই কেন দরকার, একটা বোর্ড, একটা প্রপার বোর্ড কেন দরকার। কারণ আমরা যেটা ফিল করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা একটা ফ্যামিলি, তো এই ফ্যামিলিটাকে কিন্তু বিজিএমইএ যেরকম একটা মুখপাত্র, যে গভর্নমেন্টের সাথে অথবা বাইরে যে কারোর সাথে বিজিএমইএ পিছনে হচ্ছে আমরা ফ্যাক্টরি, আমরা মেম্বার্সরা, বিজিএমইএ হচ্ছে ফোরফ্রন্ট, তারা সব কিছু কথাবার্তা বলবে, তাদের হচ্ছে সিঙ্গেল ভয়েস হয়ে দাঁড়াবে। প্লাস অ্যাট দ্য সেম টাইম ওনাদের কথাগুলো কিন্তু আমাদেরকে কমিউনিকেট করে আমাদেরকে বলা কিন্তু তাদেরই দায়িত্ব। সো ওই জায়গাটায় কিন্তু বিজিএমইর মাঝখানে এই যে 8-10 মাসে যে অ্যাডমিনিস্ট্রেশনে যে ঘাটতিটা, ওটা কিন্তু আমরা টের পাচ্ছি। হ্যাঁ, যে ঠিকভাবে আমরা ফিল করছি যে একটা প্রপার বোর্ড আসলে গভর্নমেন্টের সাথে বসে কথাবার্তা বলা, আমাদের পলিসিগুলো ঠিকভাবে নির্ধারণ করা, আমাদের কি কি দরকার তাদেরকে বলা। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বিজিএমইএ হোক, বিকেএমইএ হোক, বায়লা দিকেও যদি আসি, কাজ করার অনেক সুযোগ আছে। গভর্নমেন্টের সাথে হোক, বায়লা বলি, বাইরের ফান্ডিংয়ে বেশ কিছু কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে, বাইরের অর্গানাইজেশনের সাথে বেশ কিছু অর্গানাইজেশনের কাজ, ওটা হয়তো বা সাইম হয়তো বা ডিটেলস আরও বলতে পারবে। সো এরকম কিন্তু জাস্ট বায়লা না, বিজিএমইও করে, বিকেএমইও করে। সো আমাদের সব দিকে আমাদের বিজিএমইও হোক আর বিকেএমইও হোক, একটা কিন্তু চেষ্টা করছে যে ওভারঅল এই ইন্ডাস্ট্রিটাকে একটা বেটার পথে নিয়ে যাওয়ার জন্যে। আফটার লাস্ট ইয়ার প্লাস আমাদের কোভিডের টাইমে যে সমস্যাগুলো ছিল, এই ইন্ডাস্ট্রি কিন্তু অনেক সাফার করেছে, কিন্তু আবার এই ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাকবোন অফ বাংলাদেশ, অফ দ্য বাংলাদেশ ইকোনমি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে বিজিএমই আর বিকেএমই এর ভূমিকাটা কি সামনে গিয়ে এটা নিয়ে কথা বলবো, যেহেতু সামনে বিজেএমই এর নির্বাচন রয়েছে, কেমন নেতৃত্ব চাই, কি চাই, সেটি নিয়েও কথা বলবো। আমি জনাব আবরার হোসেন সাইমের কাছে একটু এই প্রসঙ্গে আসতে চাই। এলডিসি গ্র্যাজুয়েশনটা নিয়ে আমি বলি, আমি এক কথায় বলবো আমরা প্রস্তুত না। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা প্রস্তুত না, এটা নিয়ে ভয়েস আউটও করা হয়েছে, আমাদের ব্যবসায়িক অ্যাসোসিয়েশনগুলো থেকেও বলা হচ্ছে, বিজিএমই থেকেও আমরা বলেছি।
এখন আপনি দেখেন কেন প্রস্তুত না। আমরা অনেক বেশ কিছু টু বি অনেস্ট ইন্ডিকেটর, আমি প্রথমে যেটা বললাম যে হ্যাঁ একটা ম্যাক্রো ফ্যাক্টরসে একটা ইন্টারেস্ট বাংলাদেশ অ্যাটেন্ড করতে পেরেছে, কিন্তু ওর সাথে সাথে বেশ কিছু ইন্ডিকেশনও কিন্তু ওয়াজ নট অন দ্য বেসড অন দ্য রাইট ডেটা। এইটা কিন্তু উই হ্যাভ টু কোশ্চেন যে ক্যান উই হ্যাভ আ রিস্টাডি অফ ডেটা। এটা আমার এখনকার বর্তমানও যে সরকার আছে, ইটস মাই রিকোয়েস্ট অ্যান্ড কোশ্চেন যে আমরা কি একটু রিভাইজ করতে পারি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট স্টেটাস বেসড অন ডেটা, অ্যান্ড ওইটাকে জাস্টিফাই করে নাকি আমাদের এলজিসি গ্র্যাজুয়েশন। কারণ একটা দেশে যদি আমরা আমাদের আলটিমেট উদ্দেশ্য এখনও কি আছে, এক্সপোর্ট বাড়ানো, জি, বিকজ দ্যাট অলসো সলভস আওয়ার ফরেন রিজার্ভ প্রবলেম, আমাদের ইকোনমিক স্টেবিলিটি, আমাদের ট্রেড সারপ্লাস। সো প্রতিটা জিনিস কিন্তু ঘুরে ফিরে একটা এক্সপোর্ট ফ্রেন্ডলি কান্ট্রির দিকে যেতে হবে বাংলাদেশকে টু হ্যাভ ইটস কম্পিটিটিভনেস। এটার কোনো দ্বিমত নেই। তো তাহলে ওই জায়গাটাতে এখন এলডিসি গ্র্যাজুয়েশনে যেই মানে ডিসঅ্যাডভান্টেজগুলো আসবে, আপনি যে একটা সক্ষম হলে শক্ত হয়ে গেলে একটা দেশ, তখন এলডিসি গ্র্যাজুয়েশনটা আসতেছে। কিন্তু ওই জায়গা তো আমরা নেই, আমরা এখনও বেসিক নেসেসিটি ইউটিলিটিস পাচ্ছি না। গ্যাসের কথা যেটা বললাম, সো আপনার একটা ইন্ডাস্ট্রির একটা টেক্সটাইলের যদি আমি বলি, অলমোস্ট 60% এফিসিয়েন্সি লুজ করতেছে প্রোডাকশন করতে এখানে। তা কস্ট অফ ডুইং বিজনেস তো অটোমেটিক্যালি এখান থেকেই বেড়ে যাচ্ছে। তাহলে ও কীভাবে ব্যবসাটা করবে, ও মার্জিন কোত্থেকে রাখবে, ও গ্রোথ কীভাবে হবে, ও সাস্টেন কীভাবে হবে, গ্রোথ বাদ দিক। তো ওই জায়গাটাতে সেই বিষয়গুলোকে আপনারা সাম্প্রতিক সময়ে আলোচনায় আনছেন কিনা? কারণ বাংলাদেশে একটা মানে 5 আগস্টের পরে যে পরিবর্তনের জায়গা, সেখানে নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা, আপনি যেটি বলছেন যে ডেটা ড্রিভেন যে কথাবার্তা, অনেকগুলো তথ্য উপাত্তই কিন্তু প্রশ্নের মুখোমুখি হচ্ছে বিগত দিনে, যেগুলো নিয়ে আমরা উচ্ছ্বসিত ছিলাম। তো বাস্তব চিত্রটা তুলে এনে সেই জায়গায় আপনারা কোনো রকমের তদবির করছেন কিনা? এই কারণেই আমরা বলছি যে আমি একটা জিনিস করবো যে শক্ত বোর্ড প্রতিটি অ্যাসোসিয়েশনে এখন খুবই খুবই দরকার। শক্ত হাত, টেস্টেড, যারা কাজ করেছে, ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, যারা এই স্টেবিলিটির ব্যাপারটাতে জানে যে ওই সময় কী ছিল, এখন কি আছে, টোটাল জিনিসটা নিয়ে যে কীভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে এখন কম্পিটিটিভনেসটা, প্রতিযোগিতামূলক আমাদেরকে বজায় রাখতে হবে। এই জায়গাটাতে আমরা কিন্তু আগের ডেটার উপরে বেস করে বা সব কিছু পিয়ার স্ট্যান্ডের জন্য ফ্লন্ট করে না, এটাতে আমরা নিজেদের ক্ষতি করছি। বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে যে আমাদের ল্যাকিংসগুলো কোথায় আছে, ওই ল্যাকিংসগুলোকে আমরা কি সাপোর্ট দিয়ে স্টেবিলাইজ করবো, সো দ্যাট ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, ইকোনমি ফ্লারিশ করতে পারে। সো এই কথাগুলো কিন্তু এর আগেও ভয়েস করে এসেছে, বিজিএমইও ভয়েস করে এসেছে, বিকেএমইএ ভয়েস করে এসেছে। বিকেএমইএ তো যেমন জনাব হাতেম, উনি তো কন্টিনিউয়াসলি মানে ভোকাল হয়ে বলে আসছেন। আমাদের ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এই কথাগুলো খুব বোল্ডলি বলে আসা হচ্ছে। এখন এই জায়গাটাতে স্ট্রঙ্গার নেগোসিয়েশন দরকার, স্ট্রঙ্গার আন্ডারস্ট্যান্ডিং দরকার। এবং যেহেতু ফার্স্টে আমি যেটা বলেছি, একটা রিকনস্ট্রাক্ট হচ্ছে দেশ, সো এখানেই আমরা আশাবাদী। আমি কিন্তু আলোটা এখনো ফেলছি না। রিকনস্ট্রাক্ট যেহেতু হচ্ছে, এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখছেন আপনারা, যেটা রাইট হ্যান্ডে রাইট ওয়েতে আমাদেরকে ডাইরেক্ট করতে হবে। বিকজ এখন আমাদের একটাই সুযোগ যে আমাদের ভবিষ্যৎটাকে আমরা আমাদের মতো করে গুছিয়ে নিতে পারবো। কথা বলছি আমরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে দুজন অতিথি রয়েছেন। অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের পরিচালক জনাব মির্জা ফায়াজ হোসেন আছেন আমাদের সাথে। জনাব হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, যেটি আগের অংশে আপনি বলেছিলেন বিজেএমইএ নির্বাচন নিয়ে, এবারের নির্বাচন যেটি হতে যাচ্ছে সেটি কি বিগত সময়ের যে কোনো নির্বাচনের চাইতে ভিন্ন কিছু, নাকি একটি ধারাবাহিক নির্বাচনই হচ্ছে? অগাস্ট 5-এর পর যদি আমরা কোনো কিছু শিখে থাকি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জ দরকার। তো ওইভাবে যদি চিন্তা করে থাকি, তাহলে বিগত নির্বাচনের মতো না, এবার অনেক কম্পিটিটিভ একটা নির্বাচন হতে যাচ্ছে বিজিএমইএতে। নরমালি কম্পিটিটিভই হতো আগে। কম্পিটিটিভ রিসেন্ট ইলেকশনটার কথা আমরা যদি মাথায় আনি, ওটার বাদে, কারণ ওটাতে আমাদের মেইনলি আমরা যদি দল বলে থাকি, প্যানেল, দুটো প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু এর আগের বার সেটা হয়নি। তো এবার সেটা অবশ্যই হবে। তো যেটা প্রকৃতপক্ষে নির্বাচন হবে, নির্বাচন হবে। এর আগের বারও সিলেকশন ছিল না, কিন্তু তারপরও যেটা এবার বোঝা যাচ্ছে যে আমরা যেহেতু এবার আমিও ইলেকশন করছি, সাইমও ইলেকশন করছে, তো আমরা বুঝতে পারছি যে আসলে মেম্বারদের পালস কি। সো আমাদের ঘরে ঘরে অলমোস্ট যেতে হচ্ছে, ফোন কলের উপরে থাকতে হচ্ছে। পালসটা কি, কেমন প্রার্থী তারা চাচ্ছেন, কেমন নেতৃত্ব চাচ্ছেন? সো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আসলে
এখন একটা স্টেবিলিটি দরকার এই ইন্ডাস্ট্রির জন্যে। এই ইন্ডাস্ট্রিকে ব্যাক করার জন্য যে অ্যাসোসিয়েশন বিজিএমইএর বোর্ডটা ভেরি স্টেবল, ভেরি ডাইনামিক একটা বোর্ড লাগবে। ডাইনামিক এই কারণে বিকজ আমাদের এখন অনেক ধরনের নেগোসিয়েশন করতে হবে। গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন আছে, আমাদের ইন্টারন্যাশনালি বাইরের সাথে নেগোসিয়েশন আছে, বিভিন্ন প্রকারের আমাদের নেগোসিয়েশন করতে হবে। তো ব্যাকবোন তো স্ট্রং থাকতে হবে। সো ওই জায়গায় যদি আমি চিন্তা করে দেখি তাহলে আমাদের একটা এক্সপিরিয়েন্সড একটা পার্ট থাকতে হবে বোর্ডের। সেকেন্ড একটা পার্ট থাকতে হবে, সেটা হচ্ছে যে যারা মেইনলি আমাদের যে গার্মেন্টস যারা ওনার, যে ওনাদের আসলে কষ্টটা বুঝে, গার্মেন্টসের প্রবলেম কোথায়, কিসে প্রবলেম হয়, এই জায়গাগুলো বুঝে। হ্যাঁ, তার মানে কি উই নিড প্রফেশনালস ফ্রম দ্য গ্রাউন্ড আপ। তার মানে হচ্ছে যারা হয়তো বা আগে কর্মরত ছিলেন, প্রোডাকশানে ছিলেন, হয়তো বা কোয়ালিটিতে ছিলেন অনেক জায়গায়, ওনারা অনেকে কিন্তু এখন এন্টারপ্রেনার হয়ে উঠেছেন, ওনাদের নিজেরা ফ্যাক্টরি ওনার্স। ওরকম কিছু মানুষ লাগবে। আর কিছু তরুণ প্রজন্ম দুটো কারণে। একটা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে তরুণ প্রজন্ম আপনাকে দিতে পারবে হচ্ছে একটা ডিফারেন্ট মাইন্ডসেট। যে মনে করেন অবশ্যই আগে যারা কাজ করে আছেন, যারা অভিজ্ঞ, ওনারা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে কাজ করেন। আমরা হচ্ছে মনে করেন যারা ইউথ লেড একটা জায়গা থেকে আসি, আমরা যেটা বলি ইউথ লেড একটা রেভলিউশন টাইপের, আমরা কিন্তু চিন্তা করি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে, একটু ডেটার উপরে নির্ভরশীল, কারেন্ট সিচুয়েশনে মনে করেন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কী হচ্ছে, গ্লোবাল স্টেজে কী হচ্ছে, উই আর মোর অ্যাওয়্যার। হ্যাঁ, আর এই দিক থেকে টেকনোলজি বেসড সলিউশনস আমরা বেশি পছন্দ করে থাকি। তো ওইভাবে যদি চিন্তা করে দেখি, একটা ফোরফ্রন্টে আমাদের 3 স্তরের মানুষ লাগবে একটা বোর্ড ক্রিয়েট করার জন্য, মিক্স লাগবে। বিকজ এই ইউথকে কিন্তু আবার এই এক্সপিরিয়েন্স গ্রুপটাকে ট্রেন করতে হবে এই ইউথটাকে সামনে লিড করার জন্য। সো ইউথকে যদি এনাফ জায়গা না দেওয়া হয় তাহলে কিন্তু সামনের আবার লিডারশিপ এগিয়ে আসবে না, লিডারশিপটাকে তৈরি করে আনতে হবে। আচ্ছা, খুব চমৎকার করে বলেছেন। আমি একটু আবরার হোসেন সাইম, আপনি কিভাবে দেখছেন এবারে নির্বাচনটাকে, এবং যেটি বলছিলেন যে 3 ধরনের, একেবারে মাঠ থেকে উঠে আসা উদ্যোক্তার কথা যেমন বলছেন, অভিজ্ঞ নেতৃত্বের কথা বলছেন, আবার স্বপ্নদ্রষ্টা তরুণদের কথা বলছেন। 3টা গ্রুপকে মিলেই তিনি বলছেন যে নেতৃত্বের একটা সম্মিলন থাকা উচিত। আপনি কিভাবে দেখছেন? দিন শেষে একটাই কথা, যে স্টেবিলিটি দরকার। এখন যেহেতু রিকনস্ট্রাক্ট করা হচ্ছে দেশটাকে, আমি আবারও বললাম যে যেহেতু আমাদের কাছে এটা একটা অপরচুনিটি যে আমরা কীভাবে চাই আমাদের ভবিষ্যৎটাকে, এবং গিভেন গ্লোবাল চ্যালেঞ্জেস এত বেশি এই সময়, দুইটা মিলায় এই সময় আমার মনে হয় উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন সিলেক্টিং আওয়ার লিডার্স, যে কারা অ্যাকচুয়ালি এটাকে স্টেবলভাবে নিতে পারবে। সব চেঞ্জ একটা কথা শুনতে কিন্তু খুব ভালো লাগে, এবং বলতেও আমরা সবসময় উই লাভ চেঞ্জ, যেটা কারণে আপনি কিন্তু দেখবেন যে ইভেন অস্ট্রেলিয়ান ইলেকশনে দেখেন যে পার্টি একবার আসে তারপরের পার্টি সেবার আসে না, এবং এটাই হয়ে আসছে। তার মানে কি, মানে হিউম্যান সাইকোলজি অলওয়েজ ফিলস যে আমার মনে হয় আরেকটা সাইড বেটার, চেঞ্জ বেটার। এটা একটা হিউম্যান সাইকোলজি। এর বাইরে আপনাকে এবার যেতে হবে ভিতরে রুট, যে সময় প্রেক্ষাপটে কোনটা প্রয়োজন। অস্ট্রেলিয়াও কিন্তু কিছুদিন আগে নির্বাচন হলো, ন্যাশনাল নির্বাচন হলো ওদের, ওখানে কিন্তু যে পার্টি ছিল সে পার্টিই আসছে, বিকজ পিপল আন্ডারস্টুড অ্যান্ড দে ওয়ান্টেড স্টেবিলিটি। সেম উইথ দ্য ক্যানাডিয়ান ইলেকশন, সেম থিং হ্যাপেন্ড। আমি এখানেও যদি বলি, বিজিএমের ক্ষেত্রে যদি বলি, গত 5ই আগস্টের পরে সব কিছুই আসলে বাংলাদেশের ভাবমূর্তিটা এরকম হয়েছে যে আমরা সব কিছুকেই কোশ্চেন করছি। ইয়েস, নো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দের ইজ নো অ্যান্সার, কোশ্চেন করছি। কিন্তু সেই প্রেক্ষাপটে পুরো জিনিসটাকে আবার নতুন করে করা হচ্ছে, উইচ ইজ ফাইন, নো প্রবলেম। ওপেন ট্রান্সপারেন্সি ইজ সামথিং উই অল ওয়েলকাম, আমরা সবাই ওয়েলকাম করি, আমরা সবাই এটাই চাই যে সুন্দর স্বচ্ছভাবে সব কিছু হোক। এখন তার মানে এই না যে আপনার যেটা ছিল সেটা কি একদম খারাপ ছিল এবার খুব ভালো চলে আসবে, এরকম কিন্তু তা না। সো উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্য লজিক্যাল ফ্যাক্টর অ্যান্ড উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্য ইমোশনাল ফ্যাক্টর। এখন কিন্তু আপনি দেখেন এই যে আমি যেটা বললাম যে দেশে এখন কিছু হলেই আন্দোলন হচ্ছে, ওয়্যার ইজ ইট কামিং ফ্রম দ্য লজিক্যাল ফ্যাক্টর না ইমোশনাল ফ্যাক্টর? ইট ইজ কামিং ফ্রম দ্য ইমোশনাল ফ্যাক্টর। সো কোর জায়গাগুলো আই ফিল লজিক্যাল ফ্যাক্টর কনসিডারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গাটা থেকে কিন্তু এই যে মিক্সটার কথা বললো খুবই ইম্পর্টেন্ট, যে এক্সপিরিয়েন্স লিডার যারা ছিলেন, যারা পরীক্ষিত টেস্টেড মাঠে নেগোসিয়েশনে কাজ করেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করেছে, গভর্নমেন্টের সাথে কাজ করেছে, তাদের দরকার
দরকার একদম রুট লেভেলে, তৃণমূলে যারা কাজ করেছেন, ফ্যাক্টরির পেইনটা বুঝে, পার্টিকুলারলি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা, কারণ মেজরিটি তো আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী। এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী পেইনটা যে এত রেগুলেটরি চেঞ্জের সাথে তারা কি সাফার করছে, তাদের কি সাপোর্টটা লাগবে, পলিসি সাপোর্ট, ওইটা বুঝতে পারে। এবং তরুণ যারা ফরওয়ার্ড থিঙ্কিং করছে, যেমন বায়লাতে আমরা কিন্তু 2030 রোড ম্যাপ নিয়ে কাজ করছি, যে 2030-তে ওয়্যার উই শুড বি স্ট্যান্ডিং, এবং ওইটা কিন্তু ডিপ রিসার্চ একটা করা হচ্ছে, আমাদের তরুণরা মিলে একসাথে ইন্ডাস্ট্রি করছি, এবং এটা কন্টিনিউয়াসলি আমরা কিন্তু গত 3-4 বছর ধরে এই কাজগুলোই করে যাচ্ছি। সো এই জায়গায় কিন্তু পলিসি চেঞ্জেসে আমি যেরকম গত বোর্ডেও আইএলও ট্রেনিং করেছি, তারপরে আপনার জাতিসংঘেও গিয়েও আই স্পোক অ্যাবাউট যে এথিক্যাল বাইং প্র্যাকটিসেস, বিকজ ট্রানজিশনাল চেঞ্জগুলো যেগুলো আসছে, রেগুলেটরি চেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো আসছে, ওগুলোর সাথে বাংলাদেশ কতটুক কেপেবল অ্যান্ড রেডি। অনেক জায়গায় আমরা রেডি না, রেডি করতে হবে। সিএসডিডি আসতেছে, এইচডিডি আসতে, মানে বেশ কিছু রেগুলেশন আসতেছে, ইটস সো কনফিউজিং, অনেক কনফিউজিং। মেম্বাররা কি ইনফ্যাক্ট মানে পলিসি মেকার্স রাইট নাও ডোন্ট নো এক্স্যাক্টলি কোন ডিরেকশনে যাচ্ছে, বিকজ এত রেগুলেটরি চেঞ্জেস আসতেছে। সো এই জায়গাটাতে আই ফিল দ্য বিজিএমএ নিডস টু বি ইন স্ট্রং হ্যান্ডস, পরীক্ষিত হ্যান্ড। সম্মিলিত পরিষদ আমি পার্টিকুলারলি যে প্যানেল থেকে করছি, আই ক্যান ভাউচ ফর দিস অ্যাটলিস্ট, যে এই জায়গায় কিন্তু কোনো মানে কম্প্যারিজন নেই। হ্যাঁ, আপনি পরীক্ষিতর ক্ষেত্রে কিন্তু কম্প্যারিজন নেই। এবং আপনি যদি মেম্বারদের পালসে যান, যেটা আমি বললাম যে আপনি প্রশ্ন করলেন মেম্বারদের পালস কি, মেম্বারদের পালস প্রথমত একটা জিনিস ঠিক আছে যে আমরা নতুন বাংলাদেশ যেহেতু পেয়েছি, সব কিছু নতুনভাবে চাই, দ্যাট ইজ ওয়ান ইমোশনাল পালস। দেন এগেইন মেম্বারদের কিন্তু আরেকটা পালসও আমরা দেখছি, যে দ্যাট আর ট্রাস্ট অন দিস টিম। আমরা তো এখন মাঠে কাজ করছি, আই এম অ্যামেজড যে দূর থেকে যেটা মনে হয়, যখন আপনি কাছে গিয়ে কথা বলছেন, দে স্টিল হ্যাভ দ্যাট ট্রাস্ট, বিকজ কেপেবল লিডারশিপ আছে। আমরা কোনো কিছুকে না জেনারেলাইজ না করে ফেলি, যে আচ্ছা গত সরকারের আমল, ফর এক্সাম্পল ইমোশনালভাবে যদি বলি গত সরকারের আমল খারাপ ছিল, তার মানে ওই আমলে যারা ব্যবসা করছে, যারা নীতি নির্ধারণে ছিল, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, সবাই খারাপ না। এক কাতারে এইভাবে আসলে ফেলা আসলে ঠিক হবে না। আমরা এরকমও ব্যবসায়ী চিনি যিনি মেম্বার অফ পার্লামেন্ট সার্ভ করেছে, তার নীতির ব্যাপারে পুরো ব্যবসায়িক কমিউনিটিতে সবাই প্রশংসা করে এবং এক্সাম্পল দেয়। উনির মতন মানুষও কিন্তু আজকে সাফার করছে, জাস্ট বিকজ ওইটার সাথে কানেক্টেড ছিল। তার মানে ওটাকে ঢালাওভাবে আপনি বলছেন যে ট্যাগিংটা না করে আসলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কেস বাই কেস ইয়ে করা। খুবই চমৎকার বলেছেন। নির্বাচনের কথা যেহেতু বলেছেন, আমরা রেডিমেড গার্মেন্টস নিয়ে যেহেতু কথা বলছি, সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় আলোচনা না করলে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ বিশ্বব্যাপী, এবং বাংলাদেশের জন্য 90 দিনের, বাংলাদেশ সহ সকলেই এর জন্য এটা স্থগিত বলা হচ্ছে। যদি প্রকৃতপক্ষে আসলে সেই চিত্রটি যা ছিল বা সেখান থেকে এটি কি কোনো রকমের প্রভাব পড়বে কিনা যদি শুল্ক বেড়ে যায়? এবং এলডিসির কথা তো আমরা বলছি, এলডিসি গ্র্যাজুয়েশনের কথা, তার আগেই আমাদের বড় বাজার যেটি, সেখানে যদি শুল্ক যুক্ত হয়ে যেতে হয়, সেটি কি আমাদের অভ্যন্তরীণ বাজারে কোনো প্রভাব ফেলবে কিনা? অফকোর্স পড়বে তো অবশ্যই, বাট ওটার কথা না চিন্তা করে আমাদের এটা চিন্তা করা উচিত যে কেমনে করে আমরা এটা নেগোশিয়েট করতে পারি। অ্যাট দিস পয়েন্ট এটা নেগোসিয়েশন ছাড়া অন্য কোনো আর সেকেন্ড চয়েস নেই। আমেরিকান ইউএস ট্যারিফটা যদি আমরা চিন্তা করি, এই মুহূর্তে আমাদের মাথার উপরে অনেক বড় একটা বোঝা, কিন্তু এই বোঝা নিয়ে চলার মতন সক্ষমতা বাংলাদেশের এই মুহূর্তে নেই এত বড় ট্যারিফ নিয়ে, বিকজ আমরা আসলে কম্পিটিশনে ইউএস মার্কেটে অনেক পিছিয়ে যাব। সো ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের গভর্নমেন্টের এটা রিনেগোশিয়েট করতে হবেই। আর কোনো এখন নেগোসিয়েশনের জায়গাটা তো স্বাভাবিকভাবে দুটো পক্ষ থাকে, অন্য পক্ষ কিভাবে নিচ্ছে সব কিছু মিলে দাঁড়াচ্ছে। সেটা যদি ভালোই যদি হয়ে যায় তো হয়ে গেল, যদি না হয় তাহলে আপনাদের প্ল্যান বি কি এই মুহূর্তে? আমি প্রথমত হচ্ছে কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের আমেরিকা ইউরোপ বাদেও চিন্তা করতে হবে। আমাদের এই ডিপ্লোমেসি আমাদের কিন্তু বিভিন্ন অন্য কান্ট্রির সাথেও ক্রিয়েট করতে হবে। আমাদের কিন্তু মানে হাউ মেনি এফটিএ ডু উই হ্যাভ এনি? আই থিঙ্ক মিয়ানমারের সাথে একটা আছে, ওইটার কোনো বেনিফিট আমরা কিছু পাচ্ছি না। সো এই জায়গাগুলোতে দের আর চ্যালেঞ্জেস, ওইটাতে আমরা দ্যাটস আনাদার ডিসকাশন, বাট অল্টারনেট মানে হোয়াট আদার এগ্রিমেন্টস ক্যান উই কাম ইন টু? আমাদের ওই জায়গাগুলোতে ইভেন পার্টিকুলারলি প্রমোটিং বাংলাদেশের ব্যাপারে আপনি অবাক হবেন। আমরা বলছি আমরা এত কিছু করে ফেলছি, আমরা এখন আগের মতো নেই, ইটস এ মানে গ্রিন হয়ে যাচ্ছি না, হাইয়েস্ট নাম্বার অফ গ্রিন ফ্যাক্টরিজ বাংলাদেশে। এই ইমেজটা কি রিফ্লেক্ট হচ্ছে পৃথিবীর সবকটা দেশে? তা কিন্তু না। সো এই জায়গাটায় কিন্তু ন্যাশনালি আমাদের
বড় একটা কর্তব্য আছে যে বাংলাদেশকে পজিশন করাটা আমাদের, এবং এইখানে আমি বলবো যে তরুণদের একটা বড় হাত আছে, যেটা মানে রোল প্লে করার আছে। তরুণরা যারা দেশটাকেও রিকনস্ট্রাক্ট করছে এবং এত বড় স্যাক্রিফাইস করেছে দেশের জন্য, যে তরুণগুলা, এবং তারাও এখন যারা আছে, আমি বলবো যে তরুণদের কাজ এখন এই জায়গাগুলোতে ঢুকা এবং রিব্র্যান্ড করা বাংলাদেশকে একটা প্রসপেক্ট হিসাবে, যে ইটস আ কান্ট্রি অফ প্রসপেক্ট, অ্যান্ড ওই জায়গাটাতে আমরা মার্কেট ডাইভার্সিফাই করতে পারবো। নাম্বার ওয়ান, গিভেন ওইটা ফিউচারের কথা, ডাইভার্সিফিকেশন রাতোরাত হয় না। যেরকম ইন্ডাস্ট্রির কথাও যদি বলি, অনেকে বলছে যে, বা পলিসি মেকাররা অনেকে বলছে যে গার্মেন্টস খাত অনেক পেয়েছে, হ্যাঁ, এরকমও শুনতে হয়েছে যে এখন অন্য খাতগুলোকে দেওয়া উচিত। আই অ্যাগ্রি, ডাইভার্সিফিকেশন আমাদের দরকার। ডাইভার্সিফিকেশন কি রাতোরাত হবে? রাতোরাত হবে না। তাহলে ওই সময়টুকু তো যে আপনার স্ট্রং প্লেয়ার, তাকে আপনার সাপোর্ট দেওয়া দরকার। ইটস লাইক আপনার যখন ফাইনাল ম্যাচ খেলছেন বা সবচেয়ে কম্পিটিটিভ ম্যাচ খেলছেন একটা ফুটবল টিম হিসেবে যদি আমি বলি, ওই সময় কি আপনি আপনার নতুন প্লেয়ারকে নামাবেন, পুরা নতুন টিম নামাবেন, নাকি আপনি ওই সময় বলবেন যে না, আমি নতুন প্লেয়ারকে বেঞ্চে লাস্টে হয়তো দিব আমি, কিন্তু আমার মেইন যে তাকে তো আমার ফরওয়ার্ডে রাখতে হবে, তাকে তো আমাকে ফুল অথরিটি দিতে হবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট গার্মেন্টস সেক্টর ইজ ফর বাংলাদেশ। এই সময় আই থিঙ্ক গার্মেন্টসকে দিয়ে বাংলাদেশ অনেক কিছু ক্যাপিটালাইজ করতে পারবে রাইট পলিসি সাপোর্টটা দিলে, কারণ গার্মেন্টস এখনও অ্যাচিভ করার অনেক কিছু বাকি আছে। এই সাপোর্টগুলো পেয়েছে দেখে তো আজকে এখানে এসেছে। এই সেক্টরটা একটা এক্সাম্পলারি সেক্টর হয়েছে। এই অ্যাডভান্টেজগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে আমাদেরকে সাপোর্ট দিয়ে, বিকজ নেক্সট ধাপ যেটা হাই ভ্যালুড মার্কেটে যাওয়া, ডাইভার্সিফাইড মার্কেটে যাওয়া, ম্যানমেড ফাইবারে আসা, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ স্ট্রং করা, প্রচুর কাজ আছে এখনও। গার্মেন্টস কিন্তু এখনও প্রচুর কাজ আছে। আমরা বলতে পারি না যে এটা একটা ম্যাচুরিটি পিক চলে গেছে। চায়নার মার্কেট, চায়নার থেকে আমরা যদি সেকেন্ডে বলি নিজেকে, চায়নার এক্সপোর্ট দেখেন আর আমাদের এক্সপোর্ট দেখেন 5-6 গুণ কিন্তু বেশি। সো আমাদের কিন্তু অনেক স্কোপ আছে এখনও ক্যাপচার করা। রিয়েলি ফার বিহাইন্ড এখন অ্যাট দিস পয়েন্ট। আমাদের অ্যাকচুয়ালি মানে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে যে আমাদের নাম্বার 1-এ যেতে হবে, তাই না? যে আমাদের কেউ যদি নাম্বার 1-এ থেকে থাকে, আমাদের তাহলে প্রজেক্টটা থাকতে হবে এরকমভাবে যে প্রজেকশন যে আমরা নাম্বার 1-এর দিকে যাব। সো যদি আমরা নাম্বার 1-এ যে সাইম যেটা বললো যে আমার অলমোস্ট 5-6 গুণ, তো এইটা মেক আপ করতে তাহলে কতটুকু সময় লাগবে, আর অতটুকু তাহলে আমাদের অপরচুনিটিও আছে। সো গার্মেন্টসকে যদি, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যদি ভালোভাবে অ্যাকচুয়ালি সাপোর্ট দেওয়া যায়, মার্কেট ডাইভার্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। আর এটার উপরে মনে করেন আমাদের নিজেদের বোর্ড, আমাদের যে দল সম্মিলিত পরিষদ, ওখানে যখন আমাদের ফারুক হাসান সাহেব, উনি কিন্তু আগে মার্কেট ডাইভার্সিফিকেশনের উপরে বেশ কিছু কাজ করেছে। উনি দলীয়ভাবে যখন উনি 2010 গত 4-5 বছরই ডাইভার্সিফিকেশন চেঞ্জ হয়েছে, অনেক আপনাদের ইউএস, আমাদের তো মেইন মার্কেট হচ্ছে ইউএসএ ইউ। তো আমরা যদি 2009 সাল থেকে দেখি 2023 পর্যন্ত, তখনও আমাদের মনে করেন আউটসাইড দ্য ইউএস অ্যান্ড ইউ মার্কেট তখন মাত্র অ্যারাউন্ড 7-8% ছিল। এখন ওটা চলে আসছে প্রায় 18% অ্যান্ড অ্যাবাভ। সো মার্কেট ডাইভার্সি, ইউএস ট্যারিফ ইজ এ বিগ হেডেক রাইট নাও। আমরা ইনস্ট্যান্টলি ওটাকে রিপ্লেস করতে পারবো না, কিন্তু আমাদের স্টার্ট করতে হবে কোথাও। অ্যান্ড ওটার জন্যে আমাদের এখন বিজিএমই হোক, বিকেএমই হোক, এই যে বোর্ডগুলো, দে নিড টু স্টার্ট ওয়ার্কিং অন দিস। অ্যান্ড এটার জন্যে স্টেবিলিটি আনার জন্যে উই নিড আ ভেরি স্ট্রং হ্যান্ড। আরেকটা প্রসঙ্গে আসতে চাই। সাম্প্রতিক সময়টাতে আমরা ডলার এক্সচেঞ্জ রেট মার্কেট বেসড বাংলাদেশে চালু হয়েছে, মাত্র কয়েকটা দিন গেল, সেটার আমরা দেখতে পাচ্ছি, যদিও ইতিমধ্যে খুব বড় রকমের কোনো প্রভাব দেখতে পাচ্ছি না, কিন্তু যদি সেটা ফ্ল্যাকচুয়েট করে, যে অনেকখানি বেড়ে যায়, আপনারা কি মনে করেন যে রেডিমেড গার্মেন্টস সেক্টরে বা তাদের জন্য আসলে এই ব্যবস্থার বাইরেও বা এই ব্যবস্থার সাথে সমন্বিত করে কোনো বিশেষ ব্যবস্থা রাখা উচিত? I'll take that. এই যে এইটা ইটস ভেরি আর্লি টু সে। এখন যেটা হয়েছে আমরা একটু সামনে দেখতে পারবো যে এটার ইম্প্যাক্টটা কীভাবে পড়ছে, কিন্তু আমি এটা বলবো বাংলাদেশ ইজ আ কান্ট্রি যার এক্সপোর্ট ফ্রেন্ডলি ডলার রেট প্রয়োজন, কারণ এটা বর্তমানের ইটস অ্যান অ্যান্সার টু মেজর সলিউশনস। এই ডলার রেট ফিক্সড করে আমরা আমাদের রিজার্ভ, আমাদের ট্রেড সারপ্লাস, আমাদের টোটাল ইকোনমিক্যাল ব্যালেন্স কিন্তু নিয়ে আসতে পারবো। সো ইটস আ ভেরি মানে গুড ইনিশিয়েটিভ, যেটা এখন আমরা যদি ডলার রেটটাকে না আটকিয়ে রেখে এবং ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুড না করে আমরা রাইট ভ্যালুয়েশনে থাকতে পারি, দ্যাট ইজ হোয়াট উই নিড। ওভার ভ্যালুড তো প্রশ্নই ওঠে না,
ওভারভ্যালু তো প্রশ্নই ওঠেন। এবং আপনি যদি কেসেস দেখেন, আমি বলবো যে আমাদের কম্পিটিটিং কান্ট্রিজ যারা যখন এলডিসি গ্র্যাজুয়েশন করে আন্ডার ভ্যালু করে কিন্তু অনেক রেখেছে এবং এভাবে করে কিন্তু সাস্টেইন করিয়েছে। সো আন্ডার ভ্যালুইং ইজ অলসো আ ভেরি ক্রুশাল স্ট্র্যাটেজি, যেখানে ডলার রেটটা দিয়ে এক্সপোর্ট ফ্রেন্ডলি করে রাখতে পারে, তখন বাংলাদেশের একটা দেশের এক্সপোর্ট বাড়ে এবং এলডিসিকে তখন কিন্তু ট্যাকেল করে এই টাইপের পলিসিগুলো। সো আমাদেরকে যখন এলডিসিতে যেতে হবে, আমাদেরকে লং টার্ম চিন্তা করতে হবে যে কোন পলিসিগুলো আমাদেরকে আলটিমেটলি সাপোর্ট করবে। যদি আমাদের যেতেই হয় তাহলে তো আমাদের প্রিপেয়ার থাকতে হবে কীভাবে আমরা মার্জিনটাকে আমাদের বেটার রাখতে পারবো। আমরা গার্মেন্টস থেকে বেরোতে চাই, একেবারে শেষের দিকে আছি। বাংলাদেশে বিনিয়োগের জন্য অন্যান্য যে খাতগুলো রয়েছে, আপনারা যখন দেখেন একজন ব্যবসায়ী হিসেবে সুনির্দিষ্ট করে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরের নয়, কোন কোন খাতগুলোকে সম্ভাবনার জায়গায় দেখেন যেখানে আসলে আরও বিনিয়োগ হওয়া উচিত বা আরও গ্রো করার পসিবিলিটিস রয়েছে? আমি পার্সোনালি চিন্তা করি টেক বেসড, টেকনোলজি বেসড আপনার যে কোনো ইন্ডাস্ট্রিতে there is plenty of opportunity. আমি নিজে মনে করেন অলমোস্ট 2টা টেক বেসড কোম্পানিতে আমার ইনভেস্ট করা আছে। একটা হচ্ছে তার মধ্যে গোল্ড কিনেন, সো ওইটা মনে করেন আমরা গোল্ডের বিষয়ে খুব মানে আমাদের কিছু জানা দরকার। যেরকম আমরা কিন্তু একটা গোল্ড স্ট্যান্ডার্ড বলে একটা জিনিস জানতাম, এই যে আমরা যে এখন এই যে এক্সচেঞ্জ রেটের ব্যাপারে কথা বলছি, ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু মনে করেন আমাদের কারেন্সিটা কিন্তু পেগড এগেইনস্ট দ্য ডলার, ঠিক আছে, হ্যাঁ। সো ডলার যদি ফ্লাকচুয়েশন হতে থাকে, আমাদের কারেন্সির ফ্লাকচুয়েশন হতে থাকে। সো এখন যে ডলার কিন্তু ওয়াজ পেগড এগেইনস্ট দ্য গোল্ড স্ট্যান্ডার্ড যেটা বলতাম আমরা, হ্যাঁ, দ্যাট ওয়ান পয়েন্ট। সো যখন মনে করেন আপনি $1 মার্কেটে ছাড়বেন, তা $1 পরিমাণ গোল্ড আপনার ফোর্ট নক্সে লিখে দিতে হতো। তো গোয়িং ফরওয়ার্ড ওখান থেকে গোল্ড স্ট্যান্ডার্ডটা কিন্তু আমেরিকায়, ইউএসএতে অ্যাবলিশ হয় আপনার 1971-এ। আর ওটার অনেক বড় ভূমিকা, ওই সিদ্ধান্তের পিছনে অনেক বড় ভূমিকা ছিল হচ্ছে কিন্তু বাংলাদেশ পাকিস্তান ওয়ারটা। তো ওখানে ওই ডিটেলসে আমরা না যাই। তো সো গোল্ডের যে বিষয়টা আমরা যেটা চিন্তা করে থাকি, যে গোল্ডের পিছনে কিন্তু অনেক কিছু মানে এফেক্ট, গোল্ডের প্রাইসটা, তারপরে মনে করেন এই যে কারেন্সি ফ্লাকচুয়েশন, সব কিছু কিন্তু গোল্ডের সাথে সম্পৃক্ত। সো এখন আমরা রিসেন্টলি দেখলাম লাস্ট 2-3 বছরে কিন্তু গোল্ডের প্রাইস ধাম করে বেড়ে যাচ্ছে। সো 80,000 টাকা ভরিতে এসেছিল, এখন প্রায় 170-র উপরে হিট করে গেছে। তো এখন যদি এই সিচুয়েশন হয়ে থাকে, এটা মানে হচ্ছে টেকনিক্যালি যে প্রাইমারি যে কারেন্সিটা থাকে, উইচ ইজ আমরা যেটা ধরে থাকি ইউএস ডলার, এটার কিন্তু ইনস্টেবিলিটির কারণে। তো প্রাইমারি কারেন্সি যখন প্রবলেমেটিক সিচুয়েশনে থাকে তখন কিন্তু গোল্ডের ভ্যালু বাড়তে থাকে। মানে হচ্ছে যে সবাই একটু ভয়ে থাকে, একটু আতঙ্কে থাকে, তাই জন্য সেফ বেটে চলে যেতে চায়, তার মানে হচ্ছে গোল্ডে ফেরত যেতে চাই। তো ওটাই আমি বলছি, জাস্ট গোল্ডের ক্ষেত্রটা ধরে বললাম, টেক বেসড গোল্ড কিনেন অ্যাকচুয়ালি একটা টেক বেসড একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি গোল্ড কিনতে পারবেন অ্যাজ লিটল অ্যাজ 500 টাকা। সো 500 টাকায় আপনি গোল্ড কিনতে হবে, আপনি ওই গোল্ডটা আপনি ডিজিটালি রাখতে পারবেন। তারপর আপনি মনে করেন আপনি যখন 0.5 গ্রাম পর্যন্ত আপনি জমিয়ে ফেলেছেন, তখন আপনি 0.5 গ্রামের একটা ছোট্ট বার আপনি ওটা কালেক্ট করে নিতে পারবেন। সো এটা মনে করেন যে কেউ, আমি বলবো যে কোনো স্তরের মানুষই এখন গোল্ড সঞ্চয় করতে পারবে। তো এরকম টাইপের আগ্রহী তারা হবে। আপনি মানে আপনার পণ্যটা সম্পর্কে বলেন, তার বাইরে আসলে টেক বেস সলিউশনের কথা বলছেন, আর এর বাইরে আমরা সাম্প্রতিক সময়ে ইলেকট্রনিক্সে বাংলাদেশ ভালো করছে অনেকে বলছেন, আপনারা কি সেই সম্ভাবনাটা দেখেন? ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস দেখবেন যে যে কোনো দেশে যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকে, তখন একটা জিনিস যেটা রাইজ করতে থাকে ডেভেলপমেন্টের সাথে, সেটা হচ্ছে স্যালারি ওয়েজেস রাইজ। আমাদেরও তো কিন্তু স্যালারি ওয়েজেস রাইজ করছে ওভার দ্য লাস্ট 10 years। তো আমাদের জনসংখ্যা কিন্তু আমাদের পাওয়ার। আপনি কিন্তু ফার্স্টের দিকে বলেছিলেন, হ্যাঁ, সস্তা শ্রম, এটা কিন্তু আমাদের পাওয়ার। কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আর পাওয়ার থাকবে না ওই সেন্সে, যখন স্যালারি বেড়ে যেতে থাকবে। তো আমাদের হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং, আমাদের আরও টেক বেসড, ক্যাপিটাল ইন্টেন্সিভ এদিকে যেতে হবে। সো আপনি যদি বলেন যে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে আমরা এখন মনে করেন
লেবার ইন্টেন্সিভ ব্যবসা করে থাকি। সো আমাদের ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যবসা, আমাদের কার ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং, এদিকে কিন্তু আরও ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে। বাইরের কোম্পানিদেরকে উৎসাহ দিতে হবে আমাদের দেশে আসেন, এখানে বিনিয়োগ করেন। আমি কয়েক মিনিট আমি এখানে কয়েক মিনিট নিব। কিছু আমার লাইক ডিফারেন্স অফ ওপিনিয়নও আছে, পার্টিকুলারলি টেক বেজের কথা যদি বলি। তো টেক বেজে এখানে কিছু চ্যালেঞ্জেস আমাদের। টেক বেস কোম্পানি তখনই গ্রো করতে পারবে যখন এটা হাইলি স্কেলেবল হবে, এখানে ফ্লো অফ ফান্ড এবং অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড থাকবে। কারণ টেক বেস কোম্পানির অ্যাসেট থাকে না, ব্যাংক কিন্তু এইসব কোম্পানিকে আর্লি স্টেজ সাপোর্ট করতে পারে না। একটা খুব ইটস আ ভেরি ইকোসিস্টেম প্রবলেম। এইটা ফিক্স না করা পর্যন্ত আমাদের টেক বেস বাংলাদেশে ডেভেলপ করা পসিবল হবে না। কোম্পানিতে যে ইনভেস্ট করবে ফরেন ইনভেস্টার কোথায় এক্সিট করবে? আমাদের স্টক মার্কেট রিস্ট্রাকচারিংয়ের প্রচুর প্রয়োজন। এটা একদম আমি বলবো ইটস কাইন্ড অফ ব্রোকেন। সো এখানে টেক বেস কোম্পানির জন্য কি ডিফারেন্ট পলিসি হবে, স্টার্ট আপের জন্য যদি আমি বলি। তারপরে স্ট্রাকচারাল যে জায়গাগুলো স্টক মার্কেটের, ওই জায়গাগুলো ফিক্স করা দরকার। প্রাইভেট ইকুইটি ফার্ম গ্লোবালি যারা ইনভেস্ট করছে, ফ্যামিলি অফিসে যারা ইনভেস্ট করছে, ওদেরকে কি আমরা অ্যাকচুয়ালি এখানে ইনভেস্ট করাতে পারছি? দেয়ার আর মেনি পলিসি ফ্রিকশনস যেখানে বাংলাদেশে ইনভেস্ট করতে কিন্তু ভয় পায়। রিপ্যাট্রিয়েটিং মানি, ইনভেস্টিং সব কিছু মিলায় বটল নেক্স আছে অনেকগুলো। সো ওই জায়গাটায় একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ ইজ পিপল। টেক বেস পিপলের দেন এগেইন উইন দ্য কম্পিটিশন। আমরা কিন্তু খুবই কম্পিটিটিভ স্টেজে নেই। উই হ্যাভ সাম গ্রেট পিপল, দেন তখন আপনাকে দেখতে হবে কোথায় আছে, দেশের বাইরে আছে। কারণ যখনই টেক বেসড ভালো স্কিল হচ্ছে, এটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আমরা ধরে রাখতে পারছি না, কারণ আমরা সেই ইনভেস্টমেন্ট, সেই কোম্পানি সাপোর্ট দিতে পারছি না যে কোম্পানিগুলো ওদেরকে ওই স্যালারি দিয়ে ধরে রাখবে। তো ওরা বাইরে চলে যাচ্ছে। ইটস আ ওপেন ওয়ার্ল্ড, এভরি ওয়ান উইল লিভ ফর দেয়ার ওন ইন্টারেস্ট। সো আমরা ব্রেন ড্রেন কিন্তু হবে। সো টেক বেসে আমাদের এই জায়গাগুলো ঠিক না করলে উই ক্যান নট ইনভেস্ট অর গ্রো into the tech-based economy. Number one. Number two, বাংলাদেশের দিন শেষে ম্যানুফ্যাকচারিংয়েই তার স্ট্রেংথ। আপনি যদি অল্টারনেট ইনভেস্টমেন্টও বলেন, ইট ইজ ইনটু অল্টারনেট ক্যাটাগরিজ বাট ইন ম্যানুফ্যাকচারিং। কারণ জনশক্তি আমাদের একটা বিশাল পাওয়ার। আমাদের যেই লোক সংখ্যা আছে দেশের, দ্যাট ইজ আওয়ার বিশাল স্ট্রেংথ, বিগ স্ট্রেংথ। এবং ওদের কর্মসংস্থান যত তৈরি করতে পারবো আমরা, তত কান্ট্রি ডেভেলপ করবে, টোটাল ইকোনমি ব্যালেন্স হবে। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা এই যে হোয়াট ইজ ইট কি বলে লো স্যালারি, যেটা ওইটাতে কিন্তু আসলে নাই, কম মজুরি। নো, দ্যাট ইজ নট দ্য কেস ইন বাংলাদেশ এনিমোর। আপনি স্ট্যান্ডার্ড অফ লিভিং, এক্সপেন্ডিচার সব বেঞ্চমার্কিং যদি করেন, এটা কিন্তু ডেভেলপ হচ্ছে। এবং আপনি এলডিসি পরে এই সিগনিফিকেন্ট ইম্প্যাক্টগুলো আরও দেখবেন। সো দ্যাট উইল নট বি আওয়ার স্ট্রেংথ। আমাদের স্ট্রেংথ কোথায় হবে তখন? আমাদের স্ট্রেংথ হবে যে আমাদের অ্যাক্সেস অফ পিপল, আমাদের ট্রেনিং তখন ইনক্রিজ করে ফেলতে, তখন আমরা তাদেরকে স্কিলফুল করে আমরা ওদেরকে ইউটিলাইজ করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা, সব কিছুর আগে ওদেরকে ইউটিলিটিস অ্যাসিওর করতে হবে। সরকার ইউটিলিটিস অ্যাসিওর না করতে পারলে, গ্যাস ইলেকট্রিসিটি অ্যাসিওর না করতে পারলে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করা সম্ভব নয়। তারপরে গার্মেন্টস বলেন, গার্মেন্টসের বাইরে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে চমৎকারভাবে বাংলাদেশের বিনিয়োগ বাস্তবতা তুলে ধরার জন্য। দর্শক, আমাদের অতিথিরা যেমনটি বলছিলেন, বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের জনশক্তিকে আমরা যদি যথার্থ দক্ষতার সাথে গড়ে তুলতে পারি, তাহলে আরও শুধুমাত্র তৈরি পোশাক নয়, আরও অনেক খাতে হয়তো তাদেরকে ব্যবহার করা যাবে এবং দেশের সমৃদ্ধি নিশ্চিত করা যাবে। কিন্তু তার আগে যে নীতি সহায়তা এবং পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেগুলোর উপরে গুরুত্ব দিতে হবে যাতে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারে। নিশ্চয়ই নীতি নির্ধারকরা এই বিষয়গুলো ভাববেন এবং আগামীর বাংলাদেশের যে স্বপ্নচিত্র তারা আঁকছেন, সেখানে নিশ্চয়ই এই উপাদানগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকে বিজ ট্রেন্ডসে আমাদের সাথে।